আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা ডিস্ট্রিবিউশন বা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, কিভাবে ব্যবসা করলে আয় ব্যয়ের সঠিক হিসাব রাখতে পারবেন এবং ক্ষতির সম্মুখীন হবেন না, এবং কিভাবে এই ব্যবসাটি আপনি পেতে পারেন, পাশাপাশি কিছু বিশেষ সতর্ক আপনাদেরকে দিব, যাতে করে ইনশাল্লাহ আপনারা ডিলারশিপের ব্যবসায় লস হবেন না। তো কাজেই ভিডিওটি স্কিপ করবেন না, টেনে টেনে দেখলে আগামাথা কিছুই বুঝতে পারবেন না। তো শুরুতেই চলেন দেখি একটা ডিস্ট্রিবিউশন চালাতে কোন কোন খরচের উপরে আসলে দেখতে হবে। তো প্রথমেই আমরা আসি যে কোম্পানি ডিলারশিপ নিতে গেলে কীরকম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে কোম্পানির ডিলারশিপ নেবেন সেই কোম্পানির সেই পণ্যটি বাজারে কীরকম চাহিদা আছে এবং কীরকম সেলস আছে তার উপরে নির্ভর করে মূলত কোম্পানি আপনাদের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি আমি বলতে যাই, তাহলে আমাদের বাংলাদেশেরই কোম্পানি আবুল খায়ের গ্রুপ, এই গ্রুপের বেশ কিছু পণ্য আছে বাজারে খুবই হিট। তার ভিতরে একটা হচ্ছে মাক্স দুধ, আমা দুধ। এগুলো হচ্ছে কোম্পানির একটা গ্রুপ। মানে এই কোম্পানিরই আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে জুস বিক্রি করে, যেমন স্টারশিপের চকলেট জুস, ম্যাঙ্গো জুস, মাসালা ক্যান্ডি, কফি ক্যান্ডি ইত্যাদি যে পণ্যগুলা বিক্রি করে। তো এই দেখা যায় আপনার দুধের যে গ্রুপটা, সেই গ্রুপটায় সেল আছে 50 লাখ টাকা একটা মার্কেটে। তো ওইখানে আপনার ধরেন ইনভেস্টমেন্ট নিতেছে ওরা 30 লাখ, 25 লাখ, 20 লাখ এরকম ইনভেস্টমেন্ট নিচ্ছে, যার কাছ থেকে যেরকম নিতে পারে বা কোম্পানির রুলস অনুযায়ী তারা নিয়ে থাকে। আবার দেখা যায় ওই একই মার্কেটে যারা জুস বিক্রি করতেছে, একই কোম্পানির প্রোডাক্ট, অথচ জুসের হয়তো ভ্যালু কম কিন্তু সেলস বেশি, কিন্তু ভ্যালু কম দেখে হয়তো একই মার্কেটে আপনার 50 লাখের জায়গায় সেল হচ্ছে জুসের সেল 30 লাখ টাকা, যেহেতু দুধের ভ্যালুও বেশি জুসের তুলনায়। তো সেইখানে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 15 লাখ টাকা, 10 লাখ টাকা এরকম। তো আশা করি আপনারা ইনভেস্টমেন্টের বিষয়টা বুঝছেন, যে আপনারা যত বেশি সেলসওয়ালা কোম্পানির ডিস্ট্রিবিউশন নেবেন তত বেশি ইনভেস্ট করা লাগবে। এবার আসি ডিস্ট্রিবিউশন ব্যবসায় যে কোম্পানিগুলো পার্সেন্টেজ, মানে আপনার কি পরিমাণ প্রফিট করতে পারবেন। এই ধরেন আপনি একটা ছোটোখাটো একটা কোম্পানি বা বড় কোম্পানি ছোটো করে যদি একটা ডিলারশিপ নেন, সাপোজ আমরা বোঝার সুবিধার্থে ধরি, আপনি 5 লাখ টাকা দিয়ে একটা ডিস্ট্রিবিউশন নিলেন। এই 5 লাখ টাকার ডিস্ট্রিবিউশনের আপনার কোম্পানি অ্যাসাররা সেল করে দিচ্ছে ধরেন 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আপনার ওই কোম্পানি দিচ্ছে ধরেন 5 থেকে 7% মোটামুটি সব কোম্পানি দিয়ে থাকে। যেসব কোম্পানির সেলস একটু বেশি, যারা মোটামুটি 20-30 লাখ 40 লাখ টাকা সেল করে, এক গাড়িতে 10 লাখ টাকা সেল করে, তাদের ক্ষেত্রে মোটামুটি মনে করুন যে পার্সেন্টেজ একটু কম দেয়। বা দুধের আইটেম, তেলের আইটেমে, এইসব আইটেমে পার্সেন্টেজ খুব কম দেয়, এখানে 4% 5% পাওয়া যায়। আর হচ্ছে গিয়া আম, বিভিন্ন কোম্পানি আছে যেগুলো সেলস বেশি না, যেমন ধরেন এক গাড়িতে 5 লাখ 7 লাখ 8 লাখ এরকম সেল আসে। এই সব কোম্পানিগুলো মূলত প্রায় 7% 8%ও কোনো কোনো ক্ষেত্রে দিয়ে থাকে। পাশাপাশি আপনাদের এই ডিলারের কিছু টার্গেট থাকে, এগুলো ফ্লাপ করলে আরও 1-2% প্রাইমারি সেকেন্ডারির উপর ভিত্তি করে পেয়ে থাকে আর কি। তো এই হচ্ছে লাভের বিষয়টা। তো ধরেন 10 লাখ টাকা সেলস হইলে আপনার যে 7% হয় প্রফিট, তাহলে ওইখানের টাকা থাকতেছে 70,000 টাকা। এখন এইখানের ভিতর আপনার খরচ হচ্ছে গোডাউন ভাড়া। তো আপনার 10 লাখ টাকা সেলসে 5 লাখ টাকা ইনভেস্টে প্রফিট হচ্ছে 70,000 টাকা। আর এইখানে ধরেন গোডাউন ভাড়া আপনার সেই অনুযায়ী আনুমানিক 5 থেকে 10 হাজার টাকার ভিতর একটা গোডাউন হয়ে যাবে, এই যে মাল আছে এইগুলো আটার জন্য। আর এটার জন্য, এই সেলসের জন্য যদি কোম্পানি 2টা অ্যাসেট দিয়ে থাকে, তাহলে আপনার 2টা গাড়ি লাগবে। তো 2টা গাড়ি যে ডিএসআর আছে তাদের আপনার খরচ করতে হবে বর্তমান বাজার দরে 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত। যেহেতু এখানে সেলস 5 হাজার টাকা, তো আমরা ধরতে পারি একটা ডিএসআরের বেতন হতে পারে 12 হাজার টাকা। তো 2টা ডিএসআরের আপনার খরচ আসতেছে
24,000 টাকা মতো। আর এইখানে ঘর ভাড়া আমরা ধরলাম, গোডাউন ভাড়াটা ধরলাম 7,000 টাকা, গোডাউন ভাড়া ধরলাম। আর যে আরও 3,000 টাকা আনুষঙ্গিক খরচ, বিদ্যুৎ বিল, আপনার গ্যারেজের খরচ আছে, গাড়ি একটা রাখার 500 টাকা করে, 1,000 টাকা আনুষঙ্গিক খরচ আছে আরও। এই মোটামুটি ধরেন আপনার 40,000 টাকা থেকে 45,000 টাকার একটা খরচ বের হবে, আর বাদবাকি মোটামুটি আপনি প্রফিটে থাকবেন। তো এই গেল মূলত আয় ব্যয়ের হিসাবটা। তো এইখানে আপনাদের যে সব বিষয়ে সতর্ক থাকতে হবে। আসলে ডিস্ট্রিবিউশনের ব্যবসা সতর্ক না থাকলে মাটি ছালা পরে কিছুই খুঁজে পাওয়া যায় না। এর কথার অর্থ হচ্ছে গিয়া, আপনারা ব্যবসায়ী আছেন, তারা করেন কি, যে এই যে ডিএসআরদের হাতে ওদের যে পরিমাণ বেতন, আপনি যদি একটু হিসাব করেন, ওরা কিন্তু প্রতিদিন তার থেকে বেশি অ্যামাউন্টের টাকা এনে আপনাকে দেয়। তো অনেক সময় ওরা এই টাকা হাতে পেয়ে ভাঙতে ভাঙতে মনে করেন যে মাস শেষে একটা বেতনের থেকে বেশি ভেঙে ফেলছে। তখন আপনারা বেতনই কি দিবেন আর কি কাটাইবেন, আবার কাটাইলে আবার আরেকজন নতুন লোক নিয়ে এসে কাজ করাইতে হবে। এই সব আবেজাবি মিলায় আপনাদের মোটামুটি ওইদিকে মানে একটা গ্যারাকলের ভিতরে পড়ে যান। তো এই বিষয়গুলো থেকে বাঁচতে অবশ্যই আপনারা প্রতিদিনকার হিসাব প্রতিদিন কমপ্লিট করবেন, এবং আপনার ডিএসআর যে বিলগুলো কালেকশন করে সেগুলো ভালো করে তদারকি করবেন। পাশাপাশি আপনারা এসআরদের সাহায্য নিতে পারেন। আপনারা যদি এইগুলা ঠিকঠাক মতো মেনটেন করেন, যে প্রত্যেক দিন ধরেন একটা ডিএসআরের কাছে একটা মেমো থাকে, ওই মেমোটা কিন্তু ও চাইলেই তৈরি করতে পারে না। এই মেমোটা বানাইতে হলে অবশ্যই এসআর বানায়া তারপর তাদেরকে হ্যান্ড ওভার করে। তো এই সব বিষয় যে ডিএসআরদের আলাদা কোনো মেমো দিবেন না। যদি মেমো দিতেই হয় তাহলে এসআর ডিএসআরকে দিবে। তো এতে একটা সুবিধা হবে কি, ধরেন মার্কেটে আজকে 10,000 টাকা সেল হয়েছে, 5,000 টাকা ক্যাশ আনছে, আর 5,000 টাকা বাকি রইছে। তো এই 5,000 টাকার মেমো অবশ্যই ওর কাছে থাকবে। যেহেতু নিজে মেমো তৈরি করতে পারবে না, সেহেতু এইখানে কারসাজি করার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আচ্ছা, এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, কাউকে হাওলাত দিতে যাবেন না এইসব ব্যবসায়। পাকাপাকি হিসাব, ডেলিটা ডেলি হিসাব করে কোম্পানিরটা কোম্পানিকে বুঝিয়ে দিয়ে আপনার লাভ আপনাকে বুঝে নিতে হবে। এখানে নিজেই যেখানে চলতে টানাটানি, সেখানে আরেকজনরে ইউজ একটা অ্যামাউন্ট কোম্পানির পেমেন্ট অন্য আরেকজনকে হাওলাত দিয়ে রাখলে এটা আসলে ব্যবসার কোনো নীতির মধ্যেই পড়ে না। অনেক সময় কোম্পানির এসআররাও টাকা পয়সা মেরে চলে যায়। তো এইসব বিষয়ে সাবধান থাকবেন। ডিএসআর নিয়োগের সময় অবশ্যই যারা ডিএসআর আছেন তাদের ভালো করে তথ্য যাচাই বাছাই করে নেবেন। তাদের এনআইডি, ছবি এবং একজন গ্রান্টর নিতে পারলে সবচাইতে ভালো হয়। এক্ষেত্রে অনেকটা রিস্ক মুক্তভাবে ব্যবসা করা যায়। আর এসআরের ক্ষেত্রেও একই জিনিস করতে পারেন। এসআরদের বাকিও দেওয়াটাই হিসাবে ঠিক না। যদি প্রয়োজন পড়ে 2-1,000 আওলাতের বিষয়টা আলাদা, যদি আপনারা দিতে চান, তবে না দেওয়াটাই ভালো। কোম্পানির হিসাব কোম্পানির কাছে, আপনার হিসাব আপনার কাছে রাখাটাই ভালো। এখন আপনারা কিভাবে একটা ডিলারশিপের ব্যবসাটা কিভাবে নিতে পারেন। তো ডিলারশিপের ব্যবসাটা মূলত যারা করে সহজে কিন্তু ছাড়ে না। আবার দেখা যায় ছাড়তে ছাড়তেও 6 মাস, 1 বছর, 2 বছর বিভিন্ন কারণে এক একজন ব্যবসা নেয়, ছাড়ে। তো আপনারা এটার খোঁজ খবর নিতে পারবেন আপনাদের আশেপাশে যে দোকানগুলো আছে, ওই দোকানগুলোতে প্রত্যেক দিন প্রায় 1 সপ্তাহ যদি আপনি একটু এদিক ওদিক খবর নেন, ওই দোকানদার ভাইদের সাথে কথা বলেন, তাহলে সব ধরনের কোম্পানির এসআরের সাথে যোগাযোগ করবেন। সর্বপ্রথম কাজ, এসআরদের সাথে যোগাযোগ করে তাদের যে বস আছে তাদেরকে বলে টিওসো, এএসএম, মানে যারা স্যার আছে, আরএসএম, এদের নাম্বার, ডিএমও, এই যে স্যারেদের নাম্বার আছে, এই স্যারদের নাম্বার কালেক্ট করবেন। করে তাদেরকে ফোন দিবেন যে, স্যার আমি অমুক এরিয়া থেকে বলতেছি, আপনার এই অমুক এরিয়াতে আপনার এই কোম্পানির ডিস্ট্রিবিউশন আপনারা দিচ্ছেন কি না, বা কেউ ছাড়বে কি না, বা আশেপাশে কোনো থাকলে আমাকে জানাতে পারেন। বা এমনও হয়, দেখা যায় স্যারদের কাছে অন্যান্য স্যারদের লিঙ্ক থাকে, অন্যান্য কোম্পানির স্যারদের লিঙ্ক থাকে। একই এরিয়াতে দেখা যায় বিভিন্ন কোম্পানির খবর অন্য লোকেরা রাখে। তো এই ক্ষেত্রে আপনি বেশ কিছু জনের সাথে কন্ট্যাক্ট করলেই
আপনি একটা ডিস্ট্রিবিউশন নিতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ছিল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে রাখবেন। আপনার কোনো ব্যবসায়ী বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।